আমরা কিছুদিন ধরেই দেখছি তোমরা গল্প তো শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইবটা করে গল্পটা শুনতে থাকো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছেন অডিও বুক। নমস্কার, আমি পার্থ। আপনি শুনছেন অডিও বুক। শনিবার ঠিক রাত ৮টা মানে গল্পের সময়। আজ আপনাদের জন্য বিশ্বপতি চৌধুরীর বদন রায়ের অয়েল পেন্টিং। তাহলে শুরু করা যাক। ভূত বিশ্বাস করি কিনা জিজ্ঞেস করছো? হ্যাঁ, যদি বলি বিশ্বাস করি তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে নেহাতি পাড়া গিয়ে ঠাউরাবে। কিন্তু তাই বলে তো আর জল জ্যান্ত মিছে কথাটা বলতে পারি না, বিশেষ করে এই বুড়ো বয়সে। সুতরাং জিজ্ঞেসই যখন করলে তখন বলেই ফেলি, হ্যাঁ, ভূত আমি বিশ্বাস করি। চিরকালই যে বিশ্বাস করতাম তা নয়, কিন্তু একটা বিশেষ ঘটনার পর থেকে আমি বিশ্বাস করি এবং বাকি জীবনটাও বিশ্বাস করেই চলতে হবে আমাকে। এখন সেই বিশেষ ঘটনাটা কি সেই কথাই তোমাদের বলবো। ঘটনাটা ঘটেছিল বহুকাল আগে। বহুকালই বই কি, তা ৩০ বছর আগেকার ঘটনাকে বহুকালের ঘটনা ছাড়া আর কি বলবো বলো। আমার বয়স তখন ১৯ কি বড় জোর ২০। কলেজে তখন বিএ পড়ি। তা সেদিন সৌরিনদের বাড়িতে আমাদের মজলিস বসেছিল, আর কথায় কথায় ভূতের প্রসঙ্গ উঠেছিল সেদিন। সৌরিনটা ফস করে বলে উঠল, ভূত ভূত বিশ্বাস করে যারা, আমার হাতে ক্ষমতা থাকলে আমি তাদের পাগলা গারদে পুড়ে রাখতাম। ভূত। আমিও যে ভূতে বিশ্বাস করতাম তা নয়, কিন্তু সৌরিনটাকে আমি কোনোদিনই সহ্য করতে পারতাম না। ওর মধ্যে এমন একটা হামবড়াই ভাব ছিল যেটা আমাকে ভিতরে ভিতরে কেমন যেন ধাক্কা দিত। ঠোঁট দুটোকে বেঁকিয়ে, ভুরু দুটোকে কুঁচকে এমন একটা উপর চাল মেরে কথাও বলতো যেটা সহ্য করা আমার পক্ষে অনেক সময় অসম্ভব হয়ে উঠত। আমি নিজে কোনোদিনই ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু সৌরিনটাকে দাবাবার জন্যই ফস করে সেদিন বলে ফেললুম যে আমি কিন্তু ভূতে বিশ্বাস করি। আর সঙ্গে সঙ্গে ভবেশ, প্রবোধ, নির্মল আর গুণেনও বলে উঠল, ওরাও ঠিক ওই একই কারণে আমার কথাই সেদিন সায় দিয়েছিল। সৌরিনটা চালিয়াতি ওরাও সব সময় বরদাস্ত করতে পারতো না। এবার চলল তুমুল তর্কযুদ্ধ। সে যুদ্ধে যুক্তি প্রমাণ যত না ছিল তার চেয়ে অনেক বেশি ছিল গলাবাজির দাপট। সৌরিনদের বাড়ি থেকে ফিরে সেদিন ঠিক করলুম রাস্কেলটাকে যে করেই হোক জব্দ করতে হবে। তারপরে বসলো পরামর্শ সভা। অনেক জল্পনা কল্পনার পর ঠিক হলো যে ওকে একদিন ভূত দেখাতে হবে, কিন্তু দেখানো যায় কি করে। প্ল্যান আঁটতে বসে গেলাম সবাই মিলে। ভবেশের মাথায় অনেক রকম দুষ্টু বুদ্ধি খেলত। অনেকক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ সে বলে উঠল, হয়েছে। কি হয়েছে রে? রায়দের বরানগরের বাগান, ভূতনাথ। আহ, কি মাথামুন্ডু বকছিস তুই? বদন রায়ের অয়েল পেন্টিং। ভবেশ, সিদ্ধি খেয়েছিস নাকি? আরে ব্যস্ত হইও না বন্ধু, ব্যস্ত হইও না, খুলে বলছি সব। রায়দের বরানগরের বাগান বাড়িতে কোনো রকমে সৌরিন রাস্কেলটাকে নিয়ে গিয়ে ফেলতে হবে। রায়দের নন্দর সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বাগানটা একদিনের জন্য চাইলে নিশ্চয়ই ছেড়ে দেবে। ওদের বাগান বাড়ির দোতলার হলঘরটার দেয়ালে নন্দর ঠাকুরদা বদন রায়ের একটা প্রকাণ্ড অয়েল পেন্টিং ছবি আছে। ইয়া লম্বা চওড়া পুরুষ, ইয়া পাকানো গোফ, ইয়া কালপাট্টা, গায়ে কালো রঙের চোগা, তার উপর কলকাতার সেকেলে শাল। তাতে আমাদের কি এলো গেল শুনি। আমার কথা একটুও কান না দিয়ে ভবেশ আগের মতোই বলে যেতে লাগলো, আমাদের ভূতনাথের চেহারাটা এইবার একবার চোখ বুজে ভেবে নেওয়া যাক।
দিব্যি লম্বা চওড়া চেহারা, নাকের তলায় পাকানো গোঁফ নেই বটে, কিন্তু নকল গোঁফ সাজওয়ালাদের দোকান থেকে ভাড়া করে এনে যথাস্থানে দিতে কতক্ষণ। গাল দুটোতে নকল গালপাটটাও অনায়াসে জুড়ে দেওয়া যেতে পারে, বুঝলে। চোগা আর শাল নন্দর কাছ থেকে একদিনের জন্য ধার করলেই হবে। বদন রায় যে চোগা আর শাল গায়ে ছবি আঁকিয়েছিলেন, সেই চোগা আর শাল নন্দদের বাড়িতেই আছে, সুতরাং ওর কাছ থেকে একদিনের জন্য চাইলেই পাওয়া যাবে। সকলেই এবার সোচ্ছ্বাসে বলে উঠলুম, আরে ভাই থেমে গেলি কেন? তারপর কি হবে? বল তাড়াতাড়ি। ভবেশ এতক্ষণ কতকটা যেন নিজের মনেই বলে যাচ্ছিল। এইবার আমাদের দিকে চেয়ে বললে, তারপর তোরা কোনো উপায়ে সৌরিনটাকে রায়দের ওই বাগান বাড়িতে নিয়ে ফেলবি। দোতলা হল ঘরটায় বসবে তোদের মজলিস, বুঝলি। বদন রায়ের অয়েল পেন্টিংটার তারিফ করবি তোরা সকলে মিলে, যাতে করে ওই সৌরিনের নজর পড়ে ছবিটার দিকে। ছবিটা নিয়ে বেশ খানিক্ষণ আলোচনা চালাবি তোরা, যাতে করে ওই ছবিটার দিকে ওকে বারবার চাইতে হয়, এবং তার ফলে ছবিটার খুঁটিনাটিগুলো ওর মনের মধ্যে বেশ করে গেঁথে যায়। ওদিকে ভূতনাথটা আগে থাকতে ওই বাগান বাড়ির তেতলার ছাদের চিল কুঠুরিটায় সেজে গুজে তৈরি হয়ে থাকবে। ওখানে একটা বড় দেখে আয়না রাখা হবে। আয়নার সামনে দাঁড়িয়ে ও নকল গোপ আর গালপাট্টা স্পিরিট গাম দিয়ে বেশ করে যথাস্থানে জুড়ে দিয়ে শাল আর চোগা গায়ে দিয়ে স্বর্গীয় বদন রায় সেজে একবারে রেডি হয়ে বসে থাকবে, বুঝলি। আমরা এদিকে দোতলার হল ঘরটায় হাল্লা করতে থাকবো। তারপর যেই একটু রাত হবে, স্বর্গীয় বদন রায়ের ভৌতিক সংস্করণটি তেতলার চিল কুঠুরি থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে হলঘরের সামনের চলনটাতে ঘট ঘট করে একবারে এক জুতোর শব্দ করে কদাই লস্করি চালে পায়চারি করতে থাকবে। ব্যাপার দেখবার জন্য তোরা তখন হলঘর থেকে সৌরিনকে নিয়ে বেরিয়ে আসবি। তারপর যা হবে তা বোধহয়। তার কথাটা শেষ করতে না দিয়ে সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠল, এর 1 মাস পরের ঘটনা। রায়দের বরানগরের বাগান বাড়িতে আমরা জড়ো হয়েছি সবাই। প্রবোধ তার বিয়ের ফিস্টিটা এখানেই দেবার ব্যবস্থা করেছে। এখানেই আজ খাওয়া দাওয়া করে রাত কাটাবো আমরা সবাই। ভূতনাথ আগে থাকতে তেতলার চিলে কুঠুরিতে আস্তানা গেড়েছে। সব মজুদ, নকল গোঁফ, নকল গালপাট্টা, চোগা, শাল সবই জোগাড় হয়েছে। চিলে কুঠুরির দেওয়ালে বড় দেখে একটা আয়না ঝুলিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের ত্রুটি নেই কোথাও। ভূতনাথের ওপর আমাদের সকলের অখণ্ড বিশ্বাস। এসব কাজে তার উপর যথেষ্ট নির্ভর করা যায়। শখের যাত্রার দলের নারদমুনি থেকে শুরু করে জল্লাদ পর্যন্ত অনেক কিছুই সেজেছে হতভাগা। সুতরাং ওর মেকআপ সম্বন্ধে আমরা সবাই ছিলাম নিশ্চিন্ত। বিকেলটা বাগানে বেরিয়ে কাটানো গেল। তা বেড়াবার মতোই বাগান। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো। রান্নার হাঙ্গামা করা হয়নি। কলকাতা থেকে খাবার দাবার সবই কিনে নিয়ে যাওয়া হয়েছিল। চাটা কেবল স্থানীয় একটা দোকান থেকে আনিয়ে নেওয়া হয়েছিল। তা খাওয়া দাওয়া চুকতে চুকতে প্রায় রাত 9টা বেজে গেল। তারপর কিছুক্ষণ চলল গান বাজনার হই হুল্লো। বাগান বাড়ির দোতলার হল ঘরটায় বসেছিল আমাদের মজলিস। রাত ক্রমেই বেড়ে চলেছে। দেয়ালে টানানো ঘড়িটায় 11টা বেজে গেল। গ্রীষ্মকাল। হল ঘরের জানালাগুলো সব খোলা ছিল। বাইরে যতদূর দৃষ্টি চলে কেবল অন্ধকার আর অন্ধকার। আর খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছিল কেবল বড় বড় আম গাছগুলোর ঝাঁকড়া মাথা, যেন এক একটা মূর্তিমান জমাট অন্ধকার। হঠাৎ প্রবোধ বলে উঠল, এই শোন না, এটা কার অয়েল পেন্টিং বলতে পারবে কেউ? ভবেশ বললে, এই বাগান বাড়ির বর্তমান মালিক ওই গোকুল রায়ের জ্যাঠামশাই স্বর্গীয় বদন রায়ের ছবি ওটা। নির্মল বললে, এ ভাই লোকটা কি কোন লম্বা চড়া দেখেছিস? হো ভাই যা বলিস, গোঁফ জোড়া পুরো তারিফ করার মতন। ভাই মা দুর্গার ওষুধের মতন গালপাটার ভাতটা দেখেছিস? আমি বললুম, যাই বল ভাই, মরদের মতো চেহারা বলতে হবে। সৌরিন শুধু ঠোঁটটাকে বেঁকিয়ে বললে,
চৌলি। এরপর বদন রায়ের অয়েল পেন্টিংটার ওপরে অনেক কিছু মন্তব্য চলতে লাগলো। কেউ বললে বদন রায়ের গায়ের ওই যে শালটা তার দাম 1000 টাকার কম নয়। কেউ বললে গায়ের যে ছোগাটা সেটা সাটিনের, কেউ বললে ভেলভেটের, কেউ বললে না আমার তো মনে হয় বনাতের। ভবেশ বললে, ও চোখ দুটো কিরকম জল জল করছে দেখ। হ্যাঁ, চোখের চাউনি দেখলেই বোঝা যায় লোকটা হেভি বুদ্ধিমান ছিল। একটা অবজ্ঞার হাসি হেসে ঠোঁটটাকে আগের মতো বেঁকিয়ে সৌরিন বললে, দেখ তোরা যাই বলিস, এই চোখ মুখের ভাব দেখে আমার কিন্তু মনে হয় এই লোকটা না একটা আস্ত ইডিয়েট ছিল। ঠিক সেই সময় গুনেন বলে উঠল, ভাই বাইরে চলনে ওটা কিসের শব্দ রে? বাইরে তখন সত্যিই একটা শব্দ হচ্ছিল। ভারী জুতো পরে কেউ পায়চারি করলে যেমন শব্দ হয় ঠিক সেই রকম শব্দ। শব্দটাও যেন চলে চলে বেড়াচ্ছে। ভবেশ চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। গুনেন বললে, ভাই একবার পেরিয়ে দেখলে তো সব গোল চুকে যায়। চাপা কণ্ঠে ভবেশ বললে, কাজ নেই বেরিয়ে। ঠোঁটটাকে বেঁকিয়ে সৌরিন বললে, যত সব মেয়ে মানুষ কোথাকার। কথাটা শেষ করেই সে তড়াক করে উঠে দাঁড়ালো এবং এক নিমেষে ঘর থেকে বেরিয়ে পড়ে দালানের সুইচটা টিপে দিল। দেখতে দেখতে বাইরের দালানটা আলোকিত হয়ে উঠল। পরক্ষণেই একটা ভারী জিনিস পড়ার আওয়াজ শোনা গেল। সকলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়লুম। সৌরিন দেখি তখন দালানের একধারে মেঝের ওপরে পড়ে গাঁগা করছে। আর ওদিকে বদন রায়ের ভৌতিক সংস্করণটি লম্বা দালানটায় তখনও গদাই লস্করি চালে পায়চারি করে বেড়াচ্ছে। বলিহারি মেকআপ, অয়েল পেন্টিংয়ের বদন রায় সহসা যেন শরীর ধারণ করে আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। একেবারে হুবহু সেই চেহারা। ভূতনাথটার কেরামতি আছে বলতে হবে, কিন্তু ওদিকে তখন মন দেওয়ার মতো সময় নেই। সৌরিনকে নিয়ে আমরা তখন রীতিমতো বিব্রত হয়ে পড়েছি। ধরাধরি করে তাকে হল ঘরে এনে ফরাসের উপর শুয়ে দেওয়া হলো। মাথার উপরকার ইলেকট্রিক ফ্যানটা পুরো দমে চালিয়ে দিয়ে চোখে মুখে জলের ঝাপটা দেওয়া হতে লাগলো। বাইরের দালানে তখন পায়চারির শব্দ কিন্তু থেমে গেছে। প্রায় 10 মিনিট পর সৌরিন চোখ খুলে চাইলে বুঝলুম এতক্ষণে তার জ্ঞান ফিরে এসেছে। এতটা যে বাড়াবাড়ি হবে তা ভাবতে পারিনি আমরা। সৌরিনটার অবস্থা দেখে তখন সত্যি দয়া হচ্ছিল। ফ্যাল ফ্যাল করে চারিদিক পানে একবার চেয়ে সৌরিন আবার চোখ বুঝলে, তারপর ক্লান্ত এসে ঘুমিয়ে পড়ল। ভবেশ বললে, যাক, এতক্ষণে ভাড়া কাটলো, আর ভয় নেই। ঘন্টাখানেক ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে। এতক্ষণ ভূতনাথের কথা আমরা ভুলেই গিয়েছিলাম। সৌরিনটা একটু সুস্থ হতেই তার কথা মনে পড়ে গেল। সত্যি বাহাদুরি আছে ওর। আমরা সবাই ছুটলাম চিলে কুঠুরির দিকে ওকে কংগ্রেচুলেট করতে, কিন্তু সেখানে গিয়ে যা দেখলুম তাতে আমাদের চক্ষু কপালে উঠল। দেখি চিলে কুঠুরির মেঝের ওপরে ভূতনাথের অচৈতন্য দেহটা পড়ে রয়েছে। ঘরের কোণে একটা কুঁজো ছিল। তাড়াতাড়ি কুঁজো থেকে জল নিয়ে তার চোখে মুখে জোরে জোরে ঝাপটা দিতে লাগলো। অনেকক্ষণ পর ভূতনাথ চোখ মেললে। ইতিমধ্যে নির্মলার ভবেশ এসে পড়েছিল। সবাই মিলে ধরাধরি করে তাকে দোতলায় নামিয়ে এনে হল ঘরের পাশের একটা ছোট খালি ঘরে শুয়ে দিলাম। আশ্চর্য ব্যাপার, নকল গোঁফ, গালপাট্টা সবই তাজা রয়েছে। তাতে তো কেউ হাত দেয়নি, কারণ ব্যবহার করলে ওতে তো স্পিরিট গাম লেগে থাকতো। শাল, চোগা প্রভৃতি একটা সুটকেসে পরিপাটিভাবে ভাঁজ করা অবস্থায় সাজানো রয়েছে। হস্তক্ষেপের কোনো চিহ্ন বা লক্ষণ সেখানে নেই। কিন্তু এ কী করে সম্ভব হতে পারে? একটু আগে কে তবে বদন রায় সেজে আমাদের চোখের সামনে পায়চারি করে বেড়ালো? কে সে? বুকটা আমাদের কেমন যেন দূর দূর করে উঠল।
পরদিন ভূতনাথ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তার মুখ থেকে ব্যাপারটা যা শুনেছিলুম তা এইরূপ। রাত 11:45 সময়, অর্থাৎ ভূতনাথ টেবিল ল্যাম্পটা জেলে আয়নার সামনে দাঁড়িয়ে যখন সাজগোজের ব্যবস্থা করছিল, এমন সময় হঠাৎ আয়নায় যেন কার ছায়া পড়ল। আয়না থেকে চোখ ফিরিয়ে পেছন দিকে তাকিয়ে সে যা দেখলে তাতে তার সমস্ত শরীরের রক্ত চলাচল হঠাৎ যেন বন্ধ হয়ে গেল। সে দেখলে তার সামনে সশরীরে দাঁড়িয়ে রয়েছেন অয়েল পেন্টিংয়ের সেই বদন রায়, সেই গোঁফ, সেই কালপাট্টা, সেই জলজলে বড় বড় চোখ। তারপর কি হয়েছিল সে জানে না, কেবল জ্ঞান হারাবার পূর্ব মুহূর্তে সে একজোড়া ভারী জুতোর অস্পষ্ট খট খট আওয়াজ শুনতে পেয়েছিল। আওয়াজটা তেতলা সিঁড়ি বেয়ে যেন নিচে নেমে যাচ্ছিল। এর বেশি সে আর কিছু বলতে পারেনি। অডিও বুকে আজকে আপনি শুনলেন বদন রায়ের অয়েল পেন্টিং, কলমে বিশ্বপতি চৌধুরী, গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে সুদীপ রঞ্জন সাহা, সূত্রধার ও ভবেশের চরিত্রে আমি পার্থ, ডিরেকশন নীলাঞ্জন, শব্দগ্রহণ ও বাস্তবায়নে অডিও বুক প্রাইভেট লিমিটেড, প্রচ্ছদ অঙ্কনে সৌম্যদীপ। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ গল্পটা শোনার জন্য। আগামী সপ্তাহে আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হবে অডিও বুক। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।